Hello friends, welcome to Envision CS and IT channel. প্রসেস তো আগের ভিডিওতে আমরা কি জেনেছি, কিন্তু একটি প্রোগ্রাম থেকে প্রসেস যখন তৈরি হচ্ছে, সেই প্রসেস কি ডিরেক্ট সিপিইউ দ্বারা এক্সিকিউশন হয়? তা কিন্তু নয়। প্রসেস এক্সিকিউশন হতে হলে তাকে কতগুলি ধাপের মধ্য দিয়ে পেরোতে হবে। অর্থাৎ প্রসেস অপারেশন যদি বলি, তাহলে প্রসেসটা তৈরি হতে হবে, প্রসেসটা সিপিইউতে রান করতে হবে, তারপরে ফাইনালি আমরা আউটপুট দেখতে পাবো। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসেস যে রান করছে, রান করার সময় ডিরেক্ট এক্সিকিউশন হয়ে কি আউটপুট হয়ে যায়? ডিরেক্ট কিন্তু এক্সিকিউশন হয় না। কারণ হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অনেক প্রসেস একসঙ্গে রান করতে চায়, কিন্তু সিপিইউ এট এ টাইম একটাই প্রসেস এক্সিকিউশন করে। তো প্রসেস যখন তৈরি হয়, তখন অনেকগুলো প্রসেসই তৈরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু প্রসেসকে বেশ কিছু স্টেট মেইনটেইন করতে হয়। তো সেই স্টেট সম্বন্ধে এই ভিডিওতে আজকে জানবো। যে বিষয়টি জানবো সেটি হলো ইন্ট্রোডাকশন টু প্রসেস, প্রথমে জানবো। নেক্সট প্রসেস অপারেশন। প্রসেস অপারেশন বলতে বোঝাচ্ছে প্রসেস ক্রিয়েশন, প্রসেস এক্সিকিউশন এবং তারপর প্রসেস টার্মিনেশন, এই পদ্ধতিটি জানবো। এবার প্রসেস ক্রিয়েশনের বেশ কয়েকটি শ্রেণীবিভাগ আছে। কখনো ইউজারের দ্বারা, কখনো সিস্টেমের দ্বারা, কখনো বা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের দ্বারাই প্রসেস তৈরি হয়ে থাকে, সেটির সম্বন্ধে ডিটেলস জানবো। নেক্সট প্রসেস যখন এক্সিকিউশন হচ্ছে, সেই এক্সিকিউশন হওয়ার সময় বেশ কিছু স্টেট মেনটেন করছে, সেই স্টেট সম্বন্ধে জানবো। নিউ স্টেট, রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট, আলটিমেটলি টার্মিনেট স্টেট। অর্থাৎ প্রসেস স্টেট ট্রানজিশনটি কিভাবে নিউ থেকে রেডি, রেডি থেকে রানিং, রানিং থেকে ওয়েটিং, ওয়েটিং থেকে রেডি এবং রানিং থেকে টার্মিনেট হয়, তার সম্বন্ধে আইডিয়া নেব এবং ফাইনালি আমরা সামারি ও কনক্লুশনে যাব। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়বস্তুটি জানতে পারবো সেটি হলো গিয়ে প্রসেস অপারেশন, প্রসেস স্টেট। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শুরু করা যাক। প্রসেস অপারেশন বলতে অপারেটিং সিস্টেমে প্রসেসের উপর বিভিন্ন কার্যক্রমকে বোঝায়। দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস অপারেশন ইজ দ্যাট প্রসেস ক্রিয়েশন, প্রসেস এক্সিকিউশন অ্যান্ড ফাইনালি প্রসেস টার্মিনেশন। ওকে, প্রসেস ক্রিয়েশন হলো একটি নতুন প্রসেস তৈরি করার প্রক্রিয়া। When a user runs a program, then the operating system create a new process. এরপর অপারেটিং সিস্টেম মেমোরি অ্যালোকেশন করে, প্রসেস আইডি অ্যাসাইন করে অর্থাৎ পিআইডি অ্যাসাইন করে এবং পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি করে। অর্থাৎ যখনই প্রসেস ক্রিয়েট হয়, অর্থাৎ যখনই ইউজার প্রোগ্রামকে রান করাবে বলে প্রস্তুত হয়, তখনই কিন্তু প্রসেস ক্রিয়েশন হয় এবং প্রসেস ক্রিয়েশনের সঙ্গে প্রসেস আইডি, প্রসেস কন্ট্রোল ব্লক, এগুলো কিন্তু অ্যালটমেন্ট হয়। তো নেক্সট প্রসেস ক্রিয়েশনের পর প্রসেস এক্সিকিউশন, অর্থাৎ প্রসেস এক্সিকিউশন হলো প্রসেসের অ্যাকচুয়াল রানিং অপারেশন। অর্থাৎ এই স্টেজে যখন প্রসেসটা তৈরি হয়ে যায় তখন অ্যাকচুয়াল রান করবে এই স্টেজে। ডিউরিং দিস স্টেজ দ্য সিপিইউ এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন অফ দ্যাট প্রসেস অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইট ইউজ দ্য সিপিইউ টাইম, মেমোরি অ্যাক্সেস করে এবং আইও অপারেশন গুলো পারফর্ম করে এবং ফাইনালি যে স্টেজটা হয়, ফাইনালি যে আউটপুটটা পাই, সেই আউটপুটের পরে প্রসেসটা টার্মিনেট হয়ে যায়। When a process completes its task or encounter an error, the operating system terminate it. এরপরে সিপিইউতে ওই প্রসেসটি যে রিসোর্স গুলো ব্যবহার করেছিল, রিসোর্স বলতে মেমোরি এবং আদার্স রিসোর্সেস যেগুলো ব্যবহার হয়েছিল, সেই রিসোর্স গুলোকে সমস্ত রিলিজ করে দিবে। পরবর্তী কোনো প্রসেস এই রিসোর্স গুলোকে ব্যবহার করতে পারে। তো প্রসেস অপারেশনের বেসিক
অপারেশন যদি আমরা দেখি, তাহলে প্রসেস ক্রিয়েশন, ক্রিয়েট এ নিউ প্রসেস, প্রসেস এক্সিকিউশন, যে প্রসেসটা ক্রিয়েট হলো সেটি রানিং কন্ডিশনে যায়, এবং ফাইনালি যে আউটপুট পেলাম অথবা প্রসেসের কোনো এরর যদি দেখা দেয়, ফাইনালি আমরা প্রসেসকে টার্মিনেট করি, এবং এই 3টে পদ্ধতির মাধ্যমে আমরা প্রসেস অপারেশনটি কমপ্লিট করি। নেক্সট, এবার আমরা প্রসেস ক্রিয়েশনের ডিটেলসে যাব। প্রসেস ক্রিয়েশন অপারেটিং সিস্টেমে এমন একটি প্রক্রিয়া যেখানটায় নিউ প্রসেস তৈরি করা হয় এবং ওই প্রসেসটাকে এক্সিকিউশনের জন্য প্রস্তুত করা হয়। কোথায় এক্সিকিউশন করবে? বেসিক্যালি এক্সিকিউশন করবে সিপিইউতে। প্রসেস ক্রিয়েশনের ধাপগুলি যদি পর্যালোচনা করি, তো ইউজার বেসিক্যালি রিকোয়েস্ট করে কোনো প্রোগ্রামকে রান করানোর জন্য, তখনই প্রসেসটা তৈরি হয়, অথবা কোনো সিস্টেমের দ্বারা, সিস্টেম কলের দ্বারা ওই প্রসেসটা তৈরি হতে পারে। তো নেক্সট, অপারেটিং সিস্টেম ওর ভ্যালিডেশনটি চেক করবে। যখনই ইউজার রিকোয়েস্ট করে নতুন প্রসেস তৈরি করার জন্য, তখনই অপারেটিং সিস্টেম ওর যে ভ্যালিডেশন আছে সেটিকে চেক করবে এবং এনশিওর করে, অর্থাৎ অপারেটিং সিস্টেম পারমিশন দেয় ওই নতুন প্রসেসটাকে তৈরি করার জন্য। নেক্সট, প্রসেসটা যখনই তৈরি হয়ে যায়, তারপরেই মেমোরি অ্যালোকেশন করে। এখানে মেমোরি অ্যালোকেশন বলতে এখানটায় স্ট্যাক, হিপ, এই সমস্ত মেমোরি অ্যালোকেট করা হয় তার বিভিন্ন পারপাসের জন্য। ঠিক আছে? সেই মেমোরি অ্যালোকেশনটা কিন্তু ওএস অপারেটিং সিস্টেমে করে থাকে। মেমোরি অ্যালোকেশন হওয়ার পরে প্রসেসকে আইডেন্টিফাই করার জন্য পিআইডি এবং এই প্রসেস আইডিটা, পিআইডি এবং ওই প্রসেসের জন্য যে মেমোরি অ্যালোকেশন হয়েছে সেই মেমোরি ইনফরমেশন, এবার ওই প্রসেসটা এক্সিকিউশন হওয়ার জন্য কোন স্টেটে আছে, এই সমস্ত কিছু কিন্তু একটা ব্লকের আন্ডারে থাকে, সেটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল ব্লক। ঠিক আছে? ওই প্রসেস কন্ট্রোল ব্লকটি ক্রিয়েট করে। তো প্রসেস কন্ট্রোল ব্লক ক্রিয়েট করার পরে রিসোর্স ইনিশিয়ালাইজেশন করে। রিসোর্স ইনিশিয়ালাইজেশন বলতে এখানে বেসিক্যালি আইও রিসোর্স, বিভিন্ন ফাইল, ডেটা স্ট্রাকচার, এই সমস্ত রিসোর্স গুলো ইনিশিয়ালাইজ করে, এবং ইনিশিয়ালাইজ করার পরে তারপর ও এক্সিকিউশনের জন্য রেডি কিউতে, তারপর ওটা রেডি কিউতে যায়। শিডিউলিং এর মাধ্যমে একটি পার্টিকুলার প্রসেসকে সিলেকশন করবে, সেই পার্টিকুলার প্রসেসটা এক্সিকিউশন হবে, কেননা মোর দেন ওয়ান প্রসেস মে বি রেডি ফর এক্সিকিউশন। Among those process, only one process is selected for execution, and this selection is done by the process scheduling. তো এই শিডিউলিং এর মাধ্যমে এক্সিকিউশন রেডি কিউতে থাকে, কেননা সিপিইউ শিডিউলিং এর জন্য অপেক্ষা করে, এবং ফাইনালি প্রসেস ইজ রেডি ফর এক্সিকিউশন, অর্থাৎ সিপিইউ তে অ্যালটমেন্ট হওয়ার জন্য ফাইনালি প্রসেসটা রেডি হয়ে যায়। অর্থাৎ স্টেপ ইন দ্য প্রসেস ক্রিয়েশন যদি বলি, তাহলে প্রথমে ইউজার রিকোয়েস্ট করবে, তারপর চেক এন্ড ভ্যালিডেশন, তারপর মেমোরি এলোকেশন, তারপর প্রসেস কন্ট্রোল ব্লক, নেক্সট ইনিশিয়ালাইজ রিসোর্সেস, অ্যাড টু রেডি কিউ, and finally ready for execution, allotted to CPU. The process can be created in several ways. That is, the first way is the during system initialization, অর্থাৎ কম্পিউটার সিস্টেম যখন বুটিং হয়, বুটিং প্রসেসেই ধরা হয় বেসিক্যালি, যখন পাওয়ারটা অন করা হয়, পাওয়ার অন থেকে অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্ম রেডি হওয়া পর্যন্ত যে সমস্ত প্রোগ্রামগুলো রান করানোর প্রয়োজন হয়, এবং বুটস্ট্র্যাপ লোডারের মাধ্যমে যে প্রোগ্রামগুলো প্রাইমারি মেমোরিতে তুলে আনা হয় সেকেন্ডারি মেমোরি থেকে, তো তার জন্য সেই প্রোগ্রামগুলোকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ প্রোগ্রামই হচ্ছে কি প্রসেস। আর ওই প্রসেসটা তৈরি হয় কিন্তু বুটিং সিস্টেমে, সেখানে কিন্তু ইউজার কোনো রিকোয়েস্ট করে না, অপারেটিং সিস্টেমটাকে অ্যাক্টিভ করার জন্যই ওই প্রসেসটা তৈরি হয়। তো সেটাকে বলা হয় যে ডিউরিং সিস্টেম ইনিশিয়ালাইজেশন, প্রসেস ক্রিয়েশন ডিউরিং সিস্টেম ইনিশিয়ালাইজেশন। নেক্সট, ইউজার যদি কোনো রিকোয়েস্ট করে, ইউজার নিজের থেকে যদি কোনো সফটওয়্যারে ডবল ক্লিক করে, সেক্ষেত্রে ইউজার প্রসেস রিকোয়েস্ট করছে, অর্থাৎ যখন কোনো সফটওয়্যারের উপর ডবল ক্লিক করা হয়, তখন সেই প্রোগ্রামটা অ্যাক্টিভ প্রোগ্রামে পরিণত হয়, র্যামে যখন কপি হয়, সেই অ্যাক্টিভ প্রোগ্রামটা অ্যাজ এ প্রসেস হিসেবে ট্রিট হয়, এবং ওই প্রসেসটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশনের মাধ্যমে ফাইনালি আউটপুটটা পাই। নেক্সট টার্মিনেশন হয়, যখন টার্মিনেশন হয়
তখন ওই প্রসেসে যে সমস্ত রিসোর্স গুলো অ্যালোকেটেড ছিল, সমস্ত রিসোর্স বলতে বোঝাচ্ছে মেমোরি হতে পারে, আইও হতে পারে, সমস্ত রিসোর্সকে রিলিজ করে দেয়। এছাড়া আরেক ধরনের প্রসেস আছে যেটি ব্যাচ জব যখন সাবমিটেড হয়, তখন ব্যাচ জব সাবমিটের মাধ্যমে প্রসেস ক্রিয়েটেড, নতুন প্রসেস তৈরি হয় রেডি ফর এক্সিকিউশনের জন্য। একটা গ্রুপ অফ প্রসেস, একটা ব্যাচ যখন এক্সিকিউশনের জন্য রেডি হয়, তখন নতুন করে আবার প্রসেস তৈরি হয়। তাছাড়া একটি পেরেন্ট চাইল্ড প্রসেস রিলেশন আমরা পড়বো। পেরেন্ট চাইল্ড প্রসেস রিলেশন বলতে পেরেন্ট প্রসেস একটি থাকে, সেখান থেকে চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়। চাইল্ড 1, চাইল্ড 2 এই ধরনের প্রসেস গুলো তৈরি হয়। এ রানিং প্রসেস ক্যান ক্রিয়েটেড দ্য নিউ প্রসেস। যখন একটা রানিং প্রসেস নতুন একটা প্রসেসকে তৈরি করে, সেই নতুন প্রসেসটাকে বলছি চাইল্ড প্রসেস। কারণ এখানটায় যে সিস্টেম কলটা হচ্ছে বেসিক্যালি রানিং প্রসেসটা মধ্যে এই নিউ প্রসেসটা তৈরি হয় বলেই এই নিউ প্রসেসটাকে বলা হচ্ছে গিয়ে চাইল্ড প্রসেস। ওকে, তাহলে প্রসেস ক্রিয়েশনের যদি ইনিশিয়াল স্টেজ ধরি, সেটা হচ্ছে গিয়ে ডিউরিং সিস্টেম ইনিশিয়ালাইজেশন। তো ডিউরিং সিস্টেম ইনিশিয়ালাইজেশন বলতে বেসিক্যালি when the operating system create essential process at the time of system booting. প্রসেস ক্রিয়েশন, তো কম্পিউটার চালু হওয়ার সময় প্রথমে যখন আমরা পাওয়ারটি অন করলাম, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে যে বুট লোডার আছে, বায়োস সিস্টেম আছে, কোথায় থাকে? রমে। ওই রমে যে বায়োস সিস্টেমটা আছে, সেই বায়োস সিস্টেমে সিস্টেম সফটওয়্যারটি রান করে। কারণ কি? রমের মধ্যে যে বায়োস সিস্টেম সফটওয়্যারটি থাকে, বায়োস সিস্টেম সফটওয়্যার বেসিক কাজ হলো গিয়ে সেকেন্ডারি মেমোরি যেটি থাকে, ওই সেকেন্ডারি মেমোরি থেকে কার্নেলটাকে র্যামে ট্রান্সফার করে, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে ট্রান্সফার করে। কারণ হচ্ছে গিয়ে র্যামের সাথে সিপিইউর ডিরেক্ট লিঙ্ক থাকে, কিন্তু সিপিইউর সাথে সেকেন্ডারি মেমোরি কোনো লিঙ্ক থাকে না। তাহলে ফার্স্ট টাইম যখন পাওয়ার আমি অন করছি, ফার্স্ট টাইম পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে ওই রমের মধ্যে যে সিস্টেম সফটওয়্যার আছে, ফ্রেমওয়্যার আছে, সেখানে বুটস্ট্র্যাপ লোডার আছে। ওই বুটস্ট্র্যাপ লোডার কি করে? সেকেন্ডারি মেমোরি থেকে প্রোগ্রামগুলিকে এক এক করে র্যামে ট্রান্সফার করে। এবার র্যামে যখনই ট্রান্সফার করছে, ওই প্রোগ্রামটা তখন অ্যাক্টিভ প্রোগ্রাম হয়ে যাচ্ছে। ওই কার্নেলটা অ্যাক্টিভ প্রোগ্রাম হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ প্রোগ্রাম হয়ে যাওয়া মানেই ওটি প্রসেস ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ the kernel is initialized and the system component is prepared for start the system. ঠিক আছে? তো সিস্টেম প্রসেস যখন ক্রিয়েট হয়ে গেল, ওএস তার এসেনশিয়াল যে ফাইল, সেই ফাইলগুলো সঙ্গে নিয়ে সে সিস্টেমটাকে চালু করলো। এই প্রসেসের মধ্যে আছে সিস্টেম ইনিশিয়ালাইজেশন প্রসেস, ডিভাইস ম্যানেজমেন্ট প্রসেস, memory management process, finally login and user service process. তো এইসব যখন বুটিং সিস্টেম চালু হয়, প্রসেস ক্রিয়েশনের ডিউরিং সিস্টেম ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে যখন প্রসেস তৈরি হয়, এই ধরনের প্রসেসগুলো ইনিশিয়ালাইজড হয়। সিস্টেম ইনিশিয়ালাইজ প্রসেস, ডিভাইস ম্যানেজমেন্ট প্রসেস, মেমোরি ম্যানেজমেন্ট প্রসেস এটসেট্রা। এটি হওয়ার পরেই তারপরে সিস্টেম রেডি হয়, সেই সিস্টেম বা অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করতে পারে। যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার তখন ইউজার সেগুলোকে ব্যবহার করতে পারে। আদারওয়াইজ ইউজার কিন্তু কম্পিউটার সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে না। তাহলে এখানটায় ভেরি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যখন ইনিশিয়ালাইজেশনের সময় বা বুটিং এর সময় যখন প্রসেস তৈরি হয়, আবার রিপিট করছি যে সিস্টেম ইনিশিয়ালাইজেশন প্রসেস এটি প্রথমেই শুরু হয় এবং সিস্টেমকে ইনিশিয়ালাইজ করে। নেক্সট ডিভাইস ম্যানেজমেন্ট প্রসেস, যেখানটায় সমস্ত আইও ডিভাইস, সমস্ত ড্রাইভার, সেটা অডিও ড্রাইভার, সাউন্ড ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, এভরিথিং, সমস্ত ড্রাইভার কিন্তু এখানটায় প্রস্তুত করা হয়। তার জন্য যে প্রসেসগুলো দরকার, ডিভাইস ম্যানেজমেন্ট প্রসেস তৈরি হয়। নেক্সট মেমোরি ম্যানেজমেন্ট প্রসেস, অর্থাৎ এখানটায় মেন মেমোরি কথা বলা হয়েছে, ভার্চুয়াল মেমোরি কথা বলা হয়েছে। ভার্চুয়াল মেমোরি মেন মেমোরিকে এক্সিকিউশন, তার যে ডেটা আছে, ডেটাকে এক্সিকিউশন করার জন্য, অর্থাৎ সোজা কথায় মেমোরিটাকে ব্যবহার করার জন্য যে প্রসেস প্রয়োজন, সেই প্রসেসটাও তৈরি করে।
নেক্সট হচ্ছে গিয়ে বিভিন্ন ফাইল সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম এবং বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার যেগুলো আছে সেই সিস্টেম সফটওয়্যার গুলিকে পরিচালনা করার জন্য যে প্রসেসের প্রয়োজন, সিস্টেম সার্ভিস প্রসেস। আর ইউজার ইউজার যখন ওই অপারেটিং সিস্টেমটাকে হ্যান্ডেল করার আগে একটা পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড এবং লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। তার জন্য যে এসেনশিয়াল ম্যানেজমেন্ট করার প্রয়োজন আছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউজার এনভায়রনমেন্টের মাধ্যমে ওই যে লগ ইন করছে তার জন্য যে প্রসেস ক্রিয়েট, সেটা হচ্ছে গিয়ে লগ ইন অ্যান্ড ইউজার সার্ভিস প্রসেস। এরপরে প্রসেস ক্রিয়েশন জানবো যখন ইউজার নিজের থেকে যখন সিস্টেম কল করবে কোনো প্রসেসকে এক্সিকিউশন করার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, ইউজার যখন দেখা গেল গুগল ক্রোমে সে ডবল ক্লিক করলো, গুগল ক্রোমে ডবল ক্লিক করা মানেই ওই গুগল ক্রোমের যে সফটওয়্যারটা যেটি হার্ড ডিস্কে ছিল, সেই হার্ড ডিস্কের সফটওয়্যারটা চলে আসবে র্যামে। অর্থাৎ সফটওয়্যার তো পুরো আসবে না, সফটওয়্যারের এসেনশিয়াল প্রোগ্রামটা র্যামে আসবে, যেটিকে রান করালে গুগল ক্রোমটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ ওই প্রোগ্রামটা অ্যাক্টিভ কন্ডিশনে থাকবে, সিপিইউর জন্য প্রসেসটা তৈরি হবে এক্সিকিউশনের জন্য। তো এর যে স্টেপ গুলো, সেই স্টেপ গুলো হচ্ছে গিয়ে যখনই যখনই অপারেটিং সিস্টেম নতুন প্রসেস ক্রিয়েট করে, সেই প্রসেস ক্রিয়েটের সঙ্গে সঙ্গে সেখানে তো প্রোগ্রাম কোড তো থাকে, প্রোগ্রাম কোডের সঙ্গে সঙ্গে থাকবে কি পিসিবি থাকবে। অর্থাৎ পিসিবি পিসিবিতে বেসিক্যালি যে ইনফরমেশন গুলো থাকে সেটি হচ্ছে কি পিআইডি, প্রসেস আইডি, প্রসেস স্টেট অর্থাৎ কোন স্টেটে আছে, সেটা মেবি রেডি স্টেট or running state or terminate state or waiting state। হ্যাঁ, কোন স্টেটে আছে সেই স্টেটটা ওই প্রসেস কন্ট্রোল ব্লকেই ডেসক্রাইব করা থাকে। নেক্সট হচ্ছে গিয়ে পিসিবির মধ্যে থাকে প্রোগ্রাম কাউন্টার, অর্থাৎ একটি প্রসেস যখন এক্সিকিউশন হচ্ছে, নেক্সট কোন প্রসেসটা এক্সিকিউট হবে সেই নেক্সট প্রসেসের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ধরে রাখে গিয়ে প্রোগ্রাম কাউন্টার। সিপিইউ রেজিস্টার অর্থাৎ সিপিইউর মধ্যে যে সমস্ত ছোট ছোট রেজিস্টার গুলি থাকে সেই রেজিস্টার গুলির ইনফরমেশন ধরে রাখে, কারণ রেজিস্টার তো ভেরি এসেনশিয়াল পার্ট ফর এক্সিকিউশন, কারণ রেজিস্টারের মধ্যে টেম্পোরারি ডেটা ধরা থাকে। প্রসেস যখন এক্সিকিউট হয়, প্রসেস এক্সিকিউশনের সময় যে সমস্ত টেম্পোরারি ডেটা গুলো তৈরি হয় সেই এক্সিকিউশন চলাকালীন, সেই টেম্পোরারি ডেটা গুলোকে হোল্ড করে রাখে রেজিস্টার। রেজিস্টার ছাড়া কোনো প্রসেস এক্সিকিউশন সম্ভব নয়। নেক্সট মেমোরি ইনফরমেশন, আইও ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশন প্রসেস কন্ট্রোল ব্লকে মধ্যে থাকে। এরপরে নতুন প্রসেসটা ক্রিয়েটেড হয় এবং নতুন প্রসেস ক্রিয়েটেড হয়ে সে নিউ স্টেটে এন্টার করে। নিউ স্টেট, তারপর রেডি স্টেট, যখন ইনিশিয়ালাইজ হয়ে যায়, ইনিশিয়ালাইজেশনের পরে রেডি স্টেটে যায়। রেডি স্টেটে বেসিক্যালি কি জন্য যায়, ওয়েটিং ফর দ্য সিপিইউ, কারণ সিপিইউ সেই সময় অন্য কোনো প্রসেস এক্সিকিউশন করতে পারে, তো এক্সিকিউশনের জন্য তাকে ওয়েট করতে হয়। যদি মোর দেন ওয়ান প্রসেস থাকে তাহলে শিডিউলিং এর মাধ্যমে একটি পার্টিকুলার একটি প্রসেসকে হ্যান্ড ওভার করে সিপিইউতে এবং সেটি রানিং স্টেটে যায়, এবং রানিং স্টেটে যখনই যাবে প্রসেসটা, সে এক্সিকিউশন প্রসেসটা শুরু করবে। এই যে প্রসেস ক্রিয়েশন, প্রসেস অর্থাৎ ইউজারের দ্বারা যখন প্রসেস ক্রিয়েট করছি, ইউজারের দ্বারা প্রসেস ক্রিয়েটেড বলতে কি বোঝাচ্ছে, এনি টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দ্যাট মিনস গুগল ক্রোম হতে পারে, এমএস ওয়ার্ড হতে পারে, যে কোনো গেমিং সফটওয়্যার হতে পারে, অথবা ওয়েব ব্রাউজার হতে পারে। এই সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখনই আমরা বাই সিপিইউর মাধ্যমে এক্সিকিউশন করতে যাবো, তার মানেই হচ্ছে গিয়ে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামটাকে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করা মানেই সেই প্রসেস তৈরি করবে। যদি একটা এক্সাম্পল নেই, গুগল ক্রোমে আমরা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক যখনই করব তখন ওএস ক্রিয়েট এ নিউ প্রসেস ফর এক্সিকিউশন। ওই প্রসেসটা তখন চলে যাবে নিউ স্টেটে, হ্যাঁ, রেডি ফর এক্সিকিউশন। এবার ওখানে যে স্টেট গুলো আছে, নিউ স্টেট, রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট, টার্মিনেট স্টেট, সমস্ত স্টেট গুলো পরপর পরপর এক্সিকিউশন হবে এবং ফাইনালি যেটা পাবো, ফাইনালি আউটপুটটা পাবো। নেক্সট আসি, যখন ব্যাচ সাবমিট হয়, যখন ব্যাচ সাবমিট হয় তখন যে প্রসেসটা ক্রিয়েশন হয়। তাহলে প্রশ্ন হলো, এই ব্যাচ কি? ব্যাচ ইজ এ কালেকশন অফ টাস্ক which is executed automatically without intervention of user। সিম্পল কথা, এখানে ব্যাচের মধ্যে যে একগুচ্ছ কাজ থাকে, সেই একগুচ্ছ কাজ স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউশন হয়। এখানে ইউজার
কোনোভাবেই কোনো ইন্টারাকশন করে না। এর প্রসেসটি হলো গিয়ে সাবমিট এ ব্যাচ, একটি ব্যাচ সাবমিট করা হলো, অর্থাৎ ব্যাচ সাবমিট করা হলো, এর মধ্যে অনেকগুলো জব আছে, হ্যাঁ? জব কিউতে ফেলে দেওয়া হলো। কিউর মধ্যে জব যে কোন জবের পরে কোনটা এক্সিকিউট হবে সেটা সিরিয়ালি সাজানো থাকে, সেইভাবে জব কিউতে ফেলে দেওয়া হয়। তখন অপারেটিং সিস্টেম প্রসেস ক্রিয়েট করবে। ওই জব থেকেই ওই টাস্ক গুলো একটি প্রসেসে ক্রিয়েট করবে। এবং প্রসেস যখন ক্রিয়েট করছে, শুধু প্রসেসের মধ্যে যে প্রোগ্রাম কোড আছে তা নয়, প্রোগ্রাম কোডের মধ্যে থাকবে পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক, পিআইডি, প্রসেস আইডেন্টিফিকেশন নাম্বার, সমস্ত কিছু ওই প্রসেসে থাকবে। নেক্সট, যখনই প্রসেসটা আইডেন্টিফাই হওয়ার পরে দেন দ্য মেমোরি অ্যান্ড রিসোর্স ইজ অ্যালোকেটেড ফর দ্যাট প্রসেস, and whenever the resource and memory is allocated for that process, the process is ready for execution, and the process collection of tasks is transmitted to ready state. তাহলে ওই রেডি স্টেটে যখন টাস্কটা থাকছে বা জবটা থাকছে, ওই টাস্কটা কিন্তু সিপিইউ পরপর এক্সিকিউশন শুরু করেছে। তো যখন প্রসেসটি তার কার্যক্রম কমপ্লিট করবে, তখন কিন্তু টার্মিনেট স্টেটে যাবে। এই টার্মিনেট স্টেট থেকেই কিন্তু প্রসেসটা টার্মিনেট হবে এবং যত সমস্ত রিসোর্স ওই জবের জন্য অ্যালটমেন্ট ছিল, সমস্ত রিসোর্সকে সে রিলিজ করে দিবে। মেবি মেমোরি রিসোর্স, মেবি আইও রিসোর্স, অর এনি টাইপ অফ রিসোর্সেস ক্যান বি রিলিজড বাই কমপ্লিশন ইটস টাস্ক। একটি পার্টিকুলার টাস্ক কমপ্লিট করার জন্য যখন একটি রানিং প্রসেস তার প্রয়োজনের জন্য একটা নতুন প্রসেস তৈরি করে, তখন ওই পেরেন্ট চাইল্ড প্রসেসের কনসেপ্টটি আসে। অর্থাৎ এখানে যে অরিজিনাল প্রসেসটি আছে, সেই অরিজিনাল প্রসেসটি হলো গিয়ে পেরেন্ট প্রসেস, অর্থাৎ এক্সিস্টিং যে প্রসেসটি আছে ওটি পেরেন্ট প্রসেস। ওই এক্সিস্টিং প্রসেস তার প্রয়োজনের জন্য যখন নতুন করে আবার সাব প্রসেস তৈরি করলো, সেটা হচ্ছে গিয়ে চাইল্ড প্রসেস। ওকে, ওটি চাইল্ড প্রসেস। অর্থাৎ এখানটায় চাইল্ড প্রসেস মে বি মোর দ্যান ওয়ান, বাট দ্য প্রেজেন্ট প্রসেস ইজ ওয়ান। পেরেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস কনকারেন্টলি রান করতে পারে, এবং তারা কিন্তু যে চাইল্ড প্রসেস যে রান করছে, দ্যাটস নট ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্ট প্রসেস। দ্য চাইল্ড প্রসেস এক্সিকিউট ইন্ডিপেন্ডেন্টলি। তো যখন চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়, অপারেটিং সিস্টেম ক্রিয়েট নিউ প্রসেস ব্লক। যখন চাইল্ড প্রসেসটি ক্রিয়েট হয়, তার যে ধাপগুলো বলি, তাহলে প্রথমে হচ্ছে পেরেন্ট প্রসেস, এক্সিস্টিং প্রসেস। সেই এক্সিস্টিং প্রসেস কি করে? চাইল্ড প্রসেসকে তৈরি করে। ওই চাইল্ড প্রসেস যখন তৈরি হচ্ছে, একটি প্রসেসের জন্য যে প্রয়োজনীয় পার্টগুলি আছে, সে সমস্ত পার্টগুলি চাইল্ড প্রসেসের জন্য অ্যালটমেন্ট হয়। অর্থাৎ পিসিবি ক্রিয়েট হয়, পিআইডি অ্যাসাইন হয় এই চাইল্ড প্রসেসের জন্য, এবং ওই চাইল্ড প্রসেসের জন্য রিসোর্স অ্যালটমেন্ট হবে, এবং কোন স্টেটে চাইল্ড প্রসেস আছে প্লেস টু দ্য রেডি স্টেটে পাঠাবে, তারপর রানিং স্টেটে হবে, তারপর টার্মিনেট। অর্থাৎ একটি কমপ্লিট প্রসেস এক্সিকিউশনের জন্য যা কিছু দরকার, সমস্ত কিছু কিন্তু চাইল্ড প্রসেস পেয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে যে নিউ প্রসেস ইজ ইউজ টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, তাহলে এখানে পেরেন্ট প্রসেস চাইল্ড প্রসেস ক্রিয়েট করছে। সেই চাইল্ড প্রসেস ক্রিয়েট করা মানেই একটি প্রসেসের জন্য যে এসেনশিয়াল পার্টগুলি আছে, সমস্ত কিন্তু এই এসেনশিয়াল পার্ট চাইল্ড প্রসেসের জন্য দেওয়া হয়। সেটা পিসিবি, পিআইডি, রিসোর্স অ্যালোকেশন, স্টেট ট্রানজিশন, সমস্ত কিছু চাইল্ড প্রসেসে দেওয়া হয়, এবং কনকারেন্টলি, অর্থাৎ পেরেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস কনকারেন্টলি রান করতে পারে। আলটিমেট যদি এক্সাম্পল হিসাবে আমরা দেখি, এখানে পেরেন্ট প্রসেস যে আছে, পেরেন্ট প্রসেস ওয়ান অর মোর চাইল্ড প্রসেস তৈরি করতে পারে। এই যে ওয়ান অর মোর চাইল্ড প্রসেস তৈরি করছে, এখানে কিন্তু পেরেন্ট প্রসেসকে ওয়েট করতে হচ্ছে। দেখা গেল চাইল্ড প্রসেস ওয়ান কমপ্লিট হয়ে গেছে, বাট রানিং কন্ডিশনে আছে চাইল্ড প্রসেস টু, চাইল্ড প্রসেস এন রানিং কন্ডিশনে আছে, তখন কিন্তু প্রেজেন্ট প্রসেস তার টাস্কটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে না। প্রেজেন্ট প্রসেস মে ওয়েট ফর চাইল্ড অর কন্টিনিউ এক্সিকিউশন। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ওয়েব ব্রাউজার। যখন ওয়েব ব্রাউজার আমরা খুলি,
মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, নেটস্কেপ নেভিগেটর হতে পারে। ওয়েব ব্রাউজার যখন ওয়েব করি, ওয়েব ব্রাউজারে আমরা বিভিন্ন ট্যাব ওপেন করি। একটা ওয়েব ব্রাউজারে তার বিভিন্ন ট্যাব ওপেন করা থাকে। তো এই সমস্ত ট্যাবগুলি হলো গিয়ে চাইল্ড প্রসেস। তো এই সমস্ত চাইল্ড প্রসেসগুলি অর্থাৎ প্রত্যেকটা ট্যাব যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই জন্য প্রত্যেকটা পৃথক প্রসেস তৈরি করা হয়, চাইল্ড প্রসেস তৈরি করা হয়। তো প্রত্যেকটা পৃথক চাইল্ড প্রসেস তার যতক্ষণ না টাস্ক কমপ্লিট হচ্ছে, আমি যদি ফোর্সফুলি প্যারেন্ট প্রসেস ক্লোজ করে দিই, সমস্ত চাইল্ড প্রসেসে ইনকমপ্লিট টাস্ক থেকে যেতে পারে। প্রসেস ক্রিয়েশন হওয়া মানে সে নিউ স্টেট থেকে রেডি স্টেটে চলে গেল। এবার রেডি স্টেটে যাওয়া মানে রেডি ফর কিসের জন্য? এক্সিকিউশনের জন্য। কোথায় এক্সিকিউশন হবে? সিপিইউতে, প্রসেসরে। পরিষ্কার কথা, প্রসেস ইন রেডি কিউ কি জন্য? ওয়েটিং ফর দ্য সিপিইউ অ্যালোকেশন, অর্থাৎ সিপিইউ অ্যালোকেশনের জন্য তাকে ওয়েট করতে হয়। ঠিক আছে? সিপিইউ শিডিউলার কি করবে? পার্টিকুলার একটি জবকে সিলেকশন করবে ওই রেডি কিউ থেকে। পার্টিকুলার জব সিলেকশন, অনেকগুলো জব থাকতে পারে, তার মধ্যে পার্টিকুলার একটি জবকে সিলেকশন করে সে সিপিইউতে পাঠাবে। এই প্রসেসটাকে বলা হয় শর্ট টার্ম শিডিউলার। অর্থাৎ রেডি কিউ থেকে যখন সিপিইউতে অ্যালট করা হচ্ছে কোনো প্রসেসকে ফ্রম রেডি কিউ, অনেকগুলো প্রসেসের মধ্য থেকে, সেই প্রসেসটাকে বলা হয় শর্ট টার্ম শিডিউলার। তো এই সময় প্রয়োজন হতে পারে, আবার নাও প্রয়োজন হতে পারে, কনটেক্সট সুইচিং এর প্রয়োজন হতে পারে। দেখা গেল প্রত্যেকটা প্রসেসের জন্য একটা টাইম বাউন্ড দিয়ে দেওয়া হয়েছে, টাইম বাউন্ড দিয়ে দেওয়া হয়েছে 5 মিলি সেকেন্ড। হ্যাঁ, তো এই 5 মিলি সেকেন্ড এই প্রসেসটা যখনই কাজ করছে, দেখা গেল তার কমপ্লিট হতে এই সময়টা লাগবে, কিন্তু 5 মিলি সেকেন্ড এইখানটায় হয়ে যাচ্ছে, এটা 5 মিলি সেকেন্ড সময় নিয়ে নিচ্ছে। তাকে কি করবে? এখান থেকে সিপিইউ থেকে বের করে আবার রেডি কিউতে ফিরিয়ে দেবে। তাহলে এই ইনকমপ্লিট টাস্কটার জন্য আবার রেডি কিউতে ফিরিয়ে দিল। পরের যে টাস্কটা আছে, পরের টাস্কটা আবার অ্যালটমেন্ট করবে 5 মিলি সেকেন্ডের জন্য। তো এই প্রসেসটাকে বলা হয় কনটেক্সট সুইচিং। এই কনটেক্সট সুইচিং এর সময় কিন্তু সমস্ত রিসোর্স ইনফরমেশন, সমস্ত পিসিবি ইনফরমেশন তাকে স্টোর করতে হয়, যাতে পরবর্তীকালে কতটা কাজ এগিয়েছিল সমস্ত কাজ পুনরায় সেই জায়গা থেকে রিজিউম করার জন্য এই তথ্যগুলোকে সেভ করে রাখতে হয়। এবার প্রসেস মুভ করবে রানিং স্টেটে, অর্থাৎ রেডি কিউ থেকে রানিং স্টেটে মুভ করছে, কারণ হচ্ছে কি সিপিইউ এক্সিকিউশনের জন্য। সিপিইউ যখনই এক্সিকিউশনের জন্য মুভ করলো, দ্য সিপিইউ ইজ এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন অফ দ্যাট প্রসেস। যখনই পার্টিকুলার প্রসেস সিলেকশন হয়ে গেল, পার্টিকুলার প্রসেস সিলেকশন হয়ে যাওয়া মানেই সে পরপর তার যে ইনস্ট্রাকশন আছে, পরপর ইনস্ট্রাকশন গুলিকে এক্সিকিউশন করতে থাকবে। ওকে, পরপর ইনস্ট্রাকশন যে এক্সিকিউশন করবে, সেই প্রসেসটা 3টে স্টেপে হয়ে থাকে: ফেচ, ডিকোড, এক্সিকিউট। অর্থাৎ এখান থেকে সিপিইউ ফেচ করে পার্টিকুলার ইনস্ট্রাকশন, মেমোরি থেকে ফেচ করবে এবং সেটাকে ডিকোড করবে যে ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়াল কি কাজ, ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি কি কাজ করতে চাইছি, অ্যাডিশন, সাবট্রাকশন, এনি টাইপ অফ লজিক্যাল অপারেশন, এনি টাইপ অফ অ্যারিথমেটিক অপারেশন। সেই ইনস্ট্রাকশনটা ডিকোড করার পরে, অর্থাৎ কি পার্টিকুলার অপারেশন করতে চাইছি সেটিকে বোঝার পরে ফাইনালি এক্সিকিউশন করে। হ্যাঁ, এক্সিকিউশন অপারেশন ইজ পারফর্মড ফাইনালি। তো এই সিপিইউতে যখন এক্সিকিউশন করবে, সিপিইউতে এক্সিকিউশন করা মানে হচ্ছে কি ফেচ, ডিকোড, এক্সিকিউট কমপ্লিট হয়। এক্সিকিউশন যখনই কমপ্লিট হবে, তারপরে তো আর প্রয়োজন নেই। এক্সিকিউশন যখনই শুরু হবে, এক্সিকিউশন শুরু হওয়া মানেই প্রসেস কি করবে? স্টেট চেঞ্জ করবে। রেডি স্টেট, নিউ স্টেট, রানিং স্টেট, রানিং স্টেট থেকে আইও অপারেশনের জন্য যদি যায় তাহলে ওয়েটিং স্টেট, বা এটা যদি কমপ্লিট হয়ে যায় তখন টার্মিনেট, আবার ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেট। তো এই সমস্ত স্টেট চেঞ্জ করতে হবে পরপর, মে চেঞ্জ দ্য স্টেট, সেটা আমরা ডিটেলসে জানবো।
তো এই সমস্ত স্টেট চেঞ্জ করার পরে ফাইনালি যখন আমরা ফাইনালি আউটপুটটা পেয়ে যাচ্ছি, পেয়ে যাওয়ার পরে প্রসেসটা তার টাস্ক কমপ্লিট করে। এবং যখনই প্রসেস টাস্ক কমপ্লিট করে বেরিয়ে যায়, অর্থাৎ টার্মিনেট হয়ে বেরিয়ে যায়, তখন যত সমস্ত রিসোর্স অ্যালটমেন্ট ছিল সমস্ত রিসোর্সকে রিলিজ করে তারপরে বেরোয়। এই হচ্ছে কি আলটিমেট প্রসেস এক্সিকিউশন। এই প্রসেস এক্সিকিউশনের সময় যে স্টেট গুলো তাকে অতিবাহিত করতে হয়, সেই স্টেট সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তো এই স্টেট সম্বন্ধে ইন ডিটেলসে আরেকটি ভিডিও আমি করেছি, সেই ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া আছে। সেখানে প্রত্যেকটা স্টেটের ইন ডিটেলস বলা আছে। এখানে আমি ওভারঅল স্টেটের একটি ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো প্রসেস যখনই এক্সিকিউশন করার প্রয়োজন হয়, যখনই এক্সিকিউশন মোডে যায়, তখন প্রসেস কিন্তু একটা স্টেটে থাকে না। অর্থাৎ সিপিইউ অ্যালোকেশন ফর আইও অপারেশন, এক্সিকিউশন স্ট্যাটাস, এই সমস্তর জন্য ও কিন্তু বারবার স্টেট পরিবর্তন করতে থাকে। ঠিক আছে? যখন প্রসেসটি তৈরি হয় সেটিকে বলবো আমরা নিউ স্টেট। অর্থাৎ প্রোগ্রাম যখন র্যামে তুলে আনা হয়, তখন প্রোগ্রাম র্যামে তুলে আনা মানে কি? অ্যাক্টিভ হচ্ছে, রেডি ফর এক্সিকিউশন। তো ওই অ্যাক্টিভ হওয়ার সময় যখন প্রসেসটা তৈরি হয়, এই অবস্থায় অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম প্রসেস কন্ট্রোল ব্লক অর্থাৎ পিসিবি, পিআইডি, পিসিবি, পিআইডি, বিভিন্ন রিসোর্স এই নিউ স্টেটে প্রসেস এক্সিকিউশনের জন্য রেডি করানো হচ্ছে। তো এগুলো যখন রেডি হয়ে যায়, অর্থাৎ পিসিবি, পিআইডি, বিভিন্ন মেমোরি রিসোর্স, এই আইও রিসোর্স, এগুলো যখন রেডি হয়ে যায়, প্রসেসটা যখন এক্সিকিউশনের জন্য পুরোপুরি প্রস্তুত করে দেওয়া হয়, অর্থাৎ প্রসেসের মধ্যে প্রোগ্রাম কোড তো আছেই, প্রোগ্রাম কোড, পিসিবি, পিআইডি, রিসোর্স, মেমোরি রিসোর্স, স্ট্যাক, হিপ, সমস্ত ইনফরমেশন যখন কমপ্লিট প্যাকেজে পরিণত হয়, ওই প্রসেসটা পরবর্তী স্টেটে যায়। সেই পরবর্তী স্টেটটা হচ্ছে গিয়ে রেডি স্টেট। অর্থাৎ এখানটায় কিউ ব্যবহার করা হয়, রেডি স্টেটে একটি কিউ ব্যবহার করা হয় এবং এটি শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে ডিসপ্যাচ করানো হয়। কোথায় ডিসপ্যাচ করানো হয়? না, রানিং স্টেটে ডিসপ্যাচ করানো হয়। অর্থাৎ রানিং স্টেটটা হচ্ছে গিয়ে সিপিইউ, এই জায়গাটায় সিপিইউ এক্সিকিউশন করে রানিং স্টেটে। এবার রানিং স্টেটে যখন সিপিইউ এক্সিকিউশন চলছে, অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রাকশন যখন সে এক্সিকিউট করছে, সেই এক্সিকিউশনের সময় দুটো ঘটনা ঘটতে পারে। এক, আইও অপারেশনের জন্য তাকে ওয়েট করতে হতে পারে, অথবা পুরো প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে পুরো প্রসেসটাকে বের করে দেওয়া হয়, টার্মিনেট করে দেওয়া হয় কমপ্লিট হয়ে গেলে। তাহলে এখানে যদি আমি ধরলাম পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি আউটপুট পেয়ে গেছি, তাহলে ও টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে, এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আইও অপারেশন করার প্রয়োজন হয়, তখন কিন্তু তাকে চলে যেতে হবে ওয়েটিং স্টেটে। আইও ইভেন্টের জন্য আইও রিসোর্স সবসময় তো অ্যাভেলেবেল নয়। আইও রিসোর্স যদি অ্যাভেলেবেল থাকেও, তাহলে আইও অপারেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, সে সিপিইউ রিসোর্সটাকে ব্যবহার করতে পারবে না ততক্ষণ পর্যন্ত। কিন্তু সিপিইউ কি ততক্ষণ পর্যন্ত আইডিয়াল স্টেটে থাকবে? তা কিন্তু নয়। সিপিইউ যদি আইডিয়াল স্টেটে থাকে, the performance of computer may be degrade. So the next process is allotted for execution. তখন এই প্রসেসটা ওয়েটিং কন্ডিশনে আছে। যখনই আইও ইভেন্টটা পেয়ে গেল বা আইও অপারেশনটা কমপ্লিট করলো, তখন এই প্রসেসটাকে আবার রেডি কিউতে ফিরিয়ে দিল। ঠিক আছে? আবার রেডি কিউতে যে ফিরিয়ে দিল, সেই কিউ থেকে পুনরায় যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমেই আবার সে সিপিইউতে যায় এবং সে এক্সিকিউশন করে। যদি কমপ্লিট হয়ে যায়, টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে কি টোটাল প্রসেস। টোটাল ৫টা স্টেট থাকে, ৫টা স্টেটের মাধ্যমে একটি প্রসেসকে এক্সিকিউশন করা হয়। তাহলে প্রসেস যখন ক্রিয়েটেড হয় নিউ স্টেটে, প্রসেস যখন এক্সিকিউশনের জন্য প্রস্তুত হয় তখন রেডি কিউতে, প্রসেসকে যখন তুলে আনা হয় এক্সিকিউশনের জন্য রানিং স্টেটে, যখন প্রসেস তার টাস্ক কমপ্লিট করে ফেলে টার্মিনেট স্টেটে, যদি প্রসেসটা কোনো আইও অপারেশনের প্রয়োজন হয় ওয়েটিং স্টেটে, এবার আইও অপারেশন কমপ্লিট হলে পুনরায় রেডি স্টেটে, সেখান থেকে পুনরায় রানিং স্টেটে এবং ফাইনালি টার্মিনেট স্টেট। ঠিক আছে?
তো এই যে টার্মিনেশন হচ্ছে, প্রসেস টার্মিনেশন, the process may enter the terminated state for several reasons. তাহলে প্রসেস রানিং স্টেটে ছিল, রানিং স্টেট থেকে টার্মিনেট স্টেটে যাচ্ছে কি জন্য, সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে। তো প্রথমত হচ্ছে গিয়ে যদি তার টাস্কটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে, অর্থাৎ একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে প্রসেসটা সাবমিশন হলো, নিউ স্টেট, রেডি স্টেট, রানিং স্টেট অ্যান্ড ফাইনালি টার্মিনেট স্টেট, এটা সিস্টেম ওয়েতে চলছে, সেক্ষেত্রে তার টাস্কটা যদি একটা সিস্টেমে কমপ্লিট হয় তখন সে টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু ইউজার যদি ফোর্সফুলি টার্মিনেট করে, ধরো ওয়েব ব্রাউজারে একটি কাজ চলছিল, হঠাৎ করে মনে হলো যে আমার অন্য কাজ আছে, ওয়েব ব্রাউজারটাকে তুমি ক্রস করে দিলে, তখন হয়তো কোনো ডাউনলোডিং প্রসেস চলছিল বা অন্য কোনো প্রসেস কন্টিনিউ চলছিল, ইউজার ফোর্সফুলি টার্মিনেট করলে তখন কিন্তু টার্মিনেট স্টেটে চলে যাবে। নেক্সট, যদি কোনো এরর অকার করে, কম্পিউটারে হঠাৎ করে কোনো এরর অকার করলো, সেই এরর অকার করলেও কিন্তু প্রসেস টার্মিনেট স্টেটে চলে যেতে পারে। আর অপারেটিং সিস্টেম কিছু কিছু সময় ফোর্সফুলি প্রসেসকে টার্মিনেট করায়। তাহলে ওই টার্মিনেট স্টেটে যখন প্রসেস চলে যাচ্ছে, টার্মিনেট স্টেটে প্রসেস চলে যাওয়া মানে তার ওই প্রসেসের জন্য যে পিসিবি তৈরি হয়েছিল, তো সেই পিসিবিটা তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ওটা যখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ওটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, আর সমস্ত রিসোর্সকে, সেটা মেমোরি হতে পারে, সেটা আইও হতে পারে, সমস্ত রিসোর্সকে রিলিজ করে দেওয়া হচ্ছে ফর নেক্সট প্রসেসের জন্য। ইন সিম্পল ওয়ার্ড, terminate state is the final stage where the process complete its task and the process is removed from that system, and the all resources are released after completion its tasks, and the PCB is invalidated for that time. এখানে যত রিসোর্স আছে, যেরকম মেমোরি, পিসিবি, সিপিইউ, সমস্ত রিসোর্সকে রিলিজ করে দেয়, এবং ওর জন্য যে প্রসেস টেবিল তৈরি হয়েছিল, প্রসেস টেবিল থেকেও ডেটাগুলোকে সরিয়ে দেওয়া হয়, পিসিবিও ইনভ্যালিড করে দেওয়া হয়। সো ফ্রেন্ডস, আজকে যে বিষয়গুলি পড়লাম সেটি হচ্ছে কি, প্রসেস হলো একটি প্রোগ্রাম যেটি এক্সিকিউশনের জন্য প্রস্তুত করা হয়, এবং ওই প্রসেসকে ম্যানেজমেন্ট করার জন্য ইম্পর্টেন্ট কিছু টাস্ক তৈরি করতে হয়, যেরকম হচ্ছে প্রসেস ক্রিয়েশন, প্রসেস এক্সিকিউশন, প্রসেস টার্মিনেশন। এবার ওই প্রসেস এক্সিকিউশন করতে গেলে বেশ কিছু ধাপ মেনটেন করতে হয়, যেরকম হচ্ছে গিয়ে নিউ স্টেট, রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট, টার্মিনাল স্টেট, সে সম্বন্ধে জানলাম। তো ফাইনালি প্রসেস টার্মিনেশনের পরে কি হয় সেটি সম্বন্ধে আমরা জানলাম। So this was the brief overview of a process operation and the process states in the operating system. I hope this video helped you understand how a process is created, executed, and terminated, as well as the defined states it passes through during its life cycle. So if you found this video helpful, please like, share, and subscribe to this channel for more computer science and operating system related tutorial. আপনার কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you the next video. Happy learning.